নমস্কার বন্ধুরা, তোমরা সকলে দেখছো তোমাদের প্রিয় চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল। এবং আজকে আমরা চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ ইতিহাসের কোশ্চেন, যেগুলো কিন্তু আমাদের আপকামিং সমস্ত এক্সামে গুরুত্বপূর্ণ রয়েছে। তো চলো আমরা এখান থেকে শুরু করি। টপ 50টি এমসিকিউ ফরম্যাটে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন এখানে রয়েছে। আর তোমরা যারা নতুন রয়েছে তোমরা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবে এবং একটা লাইক এবং শেয়ার করে রাখবে। টেলিগ্রামের লিঙ্ক কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। গুরুত্বপূর্ণ এই চ্যানেলটি অবশ্যই কিন্তু তোমরা যুক্ত হয়ে যাবে টেলিগ্রামের লিঙ্কে। ডেসক্রিপশন বক্স বা কমেন্ট সেকশনে তোমরা লিঙ্কটা পেয়ে যাবে, কারণ সেখানে কিন্তু যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথম সবার ফার্স্ট তোমরা কিন্তু পেয়ে যাবে। তো চলো আজকের আমাদের কোশ্চেন শুরু হবে আমাদের। আর তোমাদের বলে রাখি, এখানে আমাদের এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল এবং অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল দুটোই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে এবং দুটোই টেলিগ্রাম চ্যানেল রয়েছে, দুটোতেই যুক্ত হয়ে থাকবে। ফার্স্ট কোশ্চেন আমাদের শুরু হবে এখান থেকে। পুনা চুক্তি এটা কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? আর তোমাদের সকলকে বলে রাখি, এর পিডিএফ কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। সকলে কিন্তু যুক্ত হয়ে থাকবে টেলিগ্রাম চ্যানেলে। এর পিডিএফ উইথ অ্যান্সার তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পেয়ে যাবে। তো এখানে আমাদের রাইট অ্যান্সার যেটা হবে, পুনা চুক্তি এটা কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল, আমাদের রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে, গান্ধীজি এবং ডক্টর বি আর আম্বেদকরের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল পুনা চুক্তি। পরে কোশ্চেন আছে, এবং এটা কিন্তু আমাদের হয়েছিল কত সালে? 1932 সালে কিন্তু পুনা চুক্তি হয়েছিল, এবং 1931 সালে কিন্তু গান্ধী আরোইন চুক্তি, এটা মনে রাখবে। এবং প্রথম গোলটেবিল বইটা কিন্তু 1930-এ, আর দ্বিতীয়টা 1931, তৃতীয়টা 1932। পরে কোশ্চেন, এখানে রয়েছে আমাদের ফাহিয়েন কার আমলে ভারতে এসেছিলেন? তো ফাহিয়েন কার আমলে ভারতে আসেন? তো এখানে আমাদের যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে, কোনটা হবে? আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে যেটা, দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে কিন্তু এই ফাহিয়েন তিনি ভারতে এসেছিলেন। এবং দেখে নেবেন যে ফাহিয়েনের যে রচয়িতা, সেটা যে গ্রন্থ রচনা করেছিলেন তিনি, সেটা হচ্ছে ফো কুকি। আর হিউয়েনসাংয়ের লেখা হচ্ছে সি ইউকি। এই দুটো যেন ভুল না হয়। এবং হিউয়েনসাং কিন্তু হর্ষবর্ধনের সময়কালে ভারতে তিনি এসেছিলেন। আর এখানে যে রয়েছে সমুদ্রগুপ্ত, তাকে কিন্তু ভারতের নেপোলিয়ান বলা হয়ে থাকে। কবিরাজ উপাধিতে তিনি কিন্তু ভূষিত, ঠিক আছে। এছাড়া রয়েছে স্কন্দগুপ্ত, তিনি কিন্তু হুন আক্রমণকে প্রতিহত করেছিলেন, যার জন্য ভারতের রক্ষাকারী রাজা বলা হয় এই স্কন্দগুপ্তকে। এছাড়া গুপ্ত বংশের আমরা যদি পরাক্রমশালী এবং সর্বশ্রেষ্ঠ রাজার কথা বলি, তাহলে কিন্তু সেটা হবে আমাদের কোনটা? তোমরা সকলে সেটা বলবে, আমি আর বলবো না। পরে কোশ্চেন, দিল্লির কুতুব মিনার এটা নির্মাণ করেছিলেন কে? দিল্লির কুতুব মিনার নির্মাণ করেছিলেন। আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে? তো এখানে আমাদের অপশানগুলো রয়েছে, তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে। এখানে যেটা রয়েছে যে দিল্লির যে দাস বংশ বা মোবারক বংশ বা ইলবাড়ি তুর্কি বংশ, যাই বলো না কেন, যেটা রয়েছে সেটা কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন কুতুবউদ্দিন আইবক। আর তিনি কিন্তু এই দিল্লির কুতুব মিনার কিন্তু তিনি নির্মাণ করেছিলেন। কুতুব মিনারের উচ্চতা 72.5 মিটার। এখানে কিন্তু পরীক্ষা এটা কিন্তু জিজ্ঞাসা করা হয়, এবং সেটা কিন্তু টোটাল 5টা কিন্তু যে স্তম্ভে কিন্তু এটা কিন্তু তৈরি করা হয়েছে। এই কাজটা কিন্তু শুরু করেছিলেন এই কুতুবউদ্দিন আইবক এবং শেষ করেছিলেন কিন্তু ইলতুৎমিশ। আর এখানে দেখে রাখতে হবে, এটা কিন্তু পরবর্তীকালে এটা আবার পুনরায় নির্মাণ করা হয়েছিল। সেটা কে করেছিল বলবে তোমরা। আর এখানে আমাদের যেটা রয়েছে, ইলতুৎমিশ কিন্তু এখানে যে রয়েছেন, তিনি কিন্তু এটা কিন্তু পরবর্তীতে এটা করেছিলেন, নির্মাণ কার্য শেষ করেছিলেন, এবং তিনি কিন্তু ইকতা প্রথার প্রবর্তনও করেছিলেন এই ইলতুৎমিশ, ঠিক আছে। এছাড়া এই আমাদের দিল্লি সুলতানিতে আর একজন ছিলেন, যার নাম হচ্ছে সুলতানা রাজিয়া। তিনি কিন্তু প্রথম মহিলা সম্রাট ছিলেন এই দিল্লি সুলতানি বংশের, ঠিক আছে। 1236 থেকে 1240 তার রাজত্বকাল ছিল। পরের কোশ্চেন আছে, বাহমনি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বাহমনি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আমাদের অপশন রয়েছে 4টে, আলাউদ্দিন বাহমদ শাহ, বাহমনি শাহ, নাকি ফিরোজ শাহ, জয়পাল, ব্রহ্মগুপ্ত। রাইট অ্যান্সার যেটা হবে, বাহমনি বংশের যে প্রতিষ্ঠাতা ছিলেন তার নাম আলাউদ্দিন বাহমনি শাহ। পরের কোশ্চেন আছে, বলা হয়েছে তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়েছিল এবং কাদের মধ্যে হয়েছিল? তোমরা বলবে সেটা। তরাইনের যে প্রথম যুদ্ধ সেটা কিন্তু স্বাক্ষরিত হয়েছিল কত সালে? অবশ্যই 1191 সালে কিন্তু তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল। কার সাথে হয়েছিল? মোহাম্মদ ঘুরির সাথে হয়েছিল এবং পৃথ্বীরাজ চৌহানের সাথে হয়েছিল। এবং দ্বিতীয় যুদ্ধ হয়েছিল হচ্ছে ঠিক তার পরের বছর 1192 সালে। তো এখানে কিন্তু প্রথম যুদ্ধে কে জয়লাভ করেছিল? প্রথম যুদ্ধে কিন্তু এই পৃথ্বীরাজ চৌহান কিন্তু জয়লাভ করেছিল, কিন্তু দ্বিতীয় যুদ্ধে কিন্তু মোহাম্মদ ঘুরি তিনি কিন্তু জয়লাভ করেন, ঠিক আছে। চলো পরের কোশ্চেন, কাঁকড়ি ষড়যন্ত্র মামলা কত সালে এটা হয়েছিল? তো কাঁকড়ি ষড়যন্ত্র মামলা যেটা কিন্তু হয়েছিল সাল কত সালে? আর এই সমস্ত কোশ্চেন আমাদের রাজ্যের সমস্ত এক্সামের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, ঠিক আছে। চলো, এগুলো সবই কিন্তু পিওয়াইকিউ বেসড। আমাদের যেটা রাইট অ্যান্সার হবে, কাঁকড়ি ষড়যন্ত্র মামলা, যেটা কিন্তু সাল 1915 সালে কিন্তু এটা হয়েছিল।
সাল 1915 আমাদের রাইট অ্যান্সার হবে। পরে কোশ্চেন, চম্পারণ সত্যাগ্রহ এটা কত সালে হয়েছিল, এটা কত খ্রিস্টাব্দে হয়েছিল চম্পারণ সত্যাগ্রহ, যেটা কিন্তু হয়েছিল সাল কত? রাইট অ্যান্সার অপশন নম্বর এ 1917 সালে কিন্তু চম্পারণ সত্যাগ্রহ যেটা কিন্তু হয়েছিল। আর এখানে কিন্তু দেখবে এই চম্পারণ সত্যাগ্রহের নেতৃত্ব কে দিয়েছিলেন? অবশ্যই মহাত্মা গান্ধীজি। পরে কোশ্চেন, আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আর্য সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন কে? রাজা রামমোহন রায় নাকি দয়ানন্দ সরস্বতী? এনারা তো দুজনের নয়। তো এখানে আমাদের যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে সেটা কিন্তু অবশ্যই স্বামী দয়ানন্দ সরস্বতী, তিনি কিন্তু এই আর্য সমাজের প্রতিষ্ঠা করেছিলেন। পরে কোশ্চেন, আর এখানে দেখে রাখবে এই যে দয়ানন্দ সরস্বতী আর্য সমাজের প্রতিষ্ঠা করছেন সাল কত? 1875 সালে কিন্তু এই আর্য সমাজের প্রতিষ্ঠা তিনি কিন্তু করেছিলেন। ঠিক আছে, কোথায় করেছিলেন? বোম্বাই। পরের কোশ্চেন আছে, আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন কে? অপশন 4টে রয়েছে, অ্যান্সার করার চেষ্টা করো। এখানে আমাদের যেটা রাইট অ্যান্সার কোনটা হবে? এখানে তোমরা দেখে রাখবে যে আত্মীয় সভা রয়েছে সেটা কিন্তু 1815 সালে কিন্তু এটা প্রতিষ্ঠা করা হয়েছিল। কার মাধ্যমে? রাজা রামমোহন রায়ের মাধ্যমে কিন্তু এই আত্মীয় সভা 1815 সালে এটা কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছিল। এবং এখানে তোমরা বলবে এটা কিন্তু তোমাদের কলকাতায় হয়েছিল। ঠিক আছে, এই আত্মারাম পাণ্ডুরঙ্গ তিনি কি প্রতিষ্ঠা করেছিলেন? ঠিক আছে, এই কোশ্চেনটা তোমরা বলবে। পরের কোশ্চেন আছে, পোভার্টি, এটা তো তোমরা হয়তো সকলেই পারবে, পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থের প্রবক্তা কে ছিলেন? তো এখানে আমরা এটা প্রায় সকলেই জানি, আমাদের রাইট অ্যান্সার যেটা হবে দাদাভাই নওরোজি, তিনি কিন্তু এই আমাদের যেটা রয়েছে পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এই গ্রন্থে কিন্তু তিনি প্রবর্তক ছিলেন, দাদাভাই নওরোজি। পরের কোশ্চেন, তাজমহল কার শাসনকালে নির্মিত হয়েছিল? তো তাজমহল যেটা কিন্তু নির্মাণ করেছিলেন কে? অবশ্যই আমরা এটা অনেকেই জানি যে তাজমহল যেটা কিন্তু মুঘল সম্রাট শাহজাহানের সময়কালে তিনি কিন্তু এটা তৈরি করেছিলেন তার স্ত্রী মমতাজের স্মৃতির উদ্দেশ্যে, তাই তো? তো এখানে কিন্তু তোমরা বলবে এখানে তাজমহলের যে আর্কিটেকচার অর্থাৎ যে ডিজাইনার তার নাম কি? ঠিক আছে, অবশ্যই গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে এটা। পরের কোশ্চেন আছে, সত্যবিলম্ব নীতি কে প্রবর্তন করেছিলেন? সত্যবিলম্ব নীতি, তো এখানে কিন্তু আমাদের দেখতে হবে সত্যবিলম্ব নীতি যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে যেটা কত সালে এটা হয়েছিল, যেটা কিন্তু 1848 সালে এই সত্যবিলম্ব নীতি কিন্তু প্রবর্তন করা হয়েছিল। ঠিক আছে, এই সত্যবিলম্ব নীতির মাধ্যমে কিন্তু লর্ড ডালহৌসি এটা কিন্তু প্রবর্তন করেছিলেন। তো আমাদের রাইট অ্যান্সার তো অপশন নাম্বার বি হবে। আর তিনি কিন্তু সাতারা, সম্বলপুর, উদয়পুর এই সমস্ত শহরগুলোকে কিন্তু তিনি নিজের রাজ্যের মধ্যে মানে নিজের এখতিয়ারের মধ্যে হস্তগত করেছিলেন। পরের কোশ্চেন, ইবাদত খানা এটা কে প্রতিষ্ঠা করেছিলেন? ইবাদত খানা কে প্রতিষ্ঠা করেন? এখানে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে? ইবাদত খানা, অপশন রয়েছে 4টে। ইবাদত খানাটা কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন সম্রাট আকবর, মুঘল সম্রাট আকবর, তিনি কিন্তু এই ইবাদত খানা তিনি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। আকবরের সময়কালে যে সমস্ত রাজসভার সভাসদরা ছিলেন তাদের মধ্যে গুরুত্বপূর্ণ ছিল কে আকবরের সময়? তার সঙ্গীতজ্ঞ ছিল যেটা হচ্ছে তানসেন, গুরুত্বপূর্ণ, এক্সামে আসে। এছাড়া তার রাজস্ব মন্ত্রী ছিল যার নাম হচ্ছে টোররমল। ঠিক আছে, এই দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে এক্সামের জন্য। যদি ভালো লাগে তোমরা সকলে একটু লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে, কারণ সবই গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমাদের শেয়ার করা হয়ে থাকে। এবং তোমাদের বলে রাখি, তোমরা যে কোনো পরীক্ষা দাও না কেন আপকামিং, সেটা রাজ্য এবং সেন্ট্রাল গভর্নমেন্টের এসএসসি, রেলওয়ে এবং রাজ্যের ডব্লিউবিসিএস, পিএসসি, ক্লাসিক মিসেলিনিয়াস সহ রাজ্যের আমাদের যে সমস্ত গ্রুপ সি, গ্রুপ ডি বা আমাদের কলকাতা পুলিশ থেকে শুরু করে পুলিশ কনস্টেবল, এসআই সমস্ত এক্সামের জন্য কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। আর এখানে আমাদের কাছে যেগুলো অ্যাভেলেবেল রয়েছে জানুয়ারি থেকে ডিসেম্বর 2024-এর মোস্ট ইম্পর্টেন্ট যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো টপ 100 প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এখানে অ্যাভেলেবেল রয়েছে, তার সাথে 50টা পেজের জিস্ট অ্যাভেলেবেল আছে যেগুলো কিন্তু এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। অলরেডি আমাদের এক্সামে কিন্তু চলে আসা কোশ্চেন এবং এই সমস্তই কোশ্চেন কিন্তু আগামী দিনে আবারও কিন্তু আমাদের এক্সামে আসবে, যেগুলো গুরুত্বপূর্ণ কারেন্টের টপিক। তো তোমরা এখানে সেটা দেখতেই পাচ্ছ যেগুলো আমাদের রয়েছে, এবং এই সবই কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন যেগুলো কিন্তু 2024-এর জিস্ট যেটা তোমরা দেখছো। তো এর সাথে কিন্তু 1200 কোশ্চেনও পাবে। তো টোটাল যে 2024-এর কারেন্ট অ্যাফেয়ার যেটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ₹80, অর্থাৎ 80 টাকার মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে 2024-এর কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স। আর এই সমস্ত কোশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ, যেমন তোমরা দেখতেই পাচ্ছ খোখো বিশ্বকাপ 2025-এর যে প্রথম সংস্করণ, যেটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন কে? সালমান খান। অলরেডি কিন্তু আমাদের এক্সামে কিন্তু এটা কিন্তু চলে এসেছে। ঠিক আছে, আর খোখো ইন্ডিয়া যেটা কিন্তু 2025, সেখানে কিন্তু আমাদের ইন্ডিয়া কিন্তু উইনার হয়েছে, সেটাও কিন্তু তোমাদের বলে রাখি যে আমাদের ইন্ডিয়াতেই হয়েছে। ঠিক আছে, তো এই সমস্ত যে গুরুত্বপূর্ণ আপডেটগুলো সেগুলো কিন্তু তোমরা অবশ্যই পেয়ে যাবে, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।
এবং 2025-এর যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে সেগুলোতে একদম মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে। তার কারণ আমি বলি, এখানে তোমাদের প্রিলি লেভেল থেকে একদম মেন্স লেভেল পর্যন্ত যে সমস্ত কোশ্চেনগুলো হয়ে থাকে সেই সমস্ত কোশ্চেনের জন্য কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রেডি করা রয়েছে, যেগুলো কিন্তু একদম জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত বর্তমানে অ্যাভেলেবেল আছে। মে মাসেরটা খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে। এই 4 মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স 2025-এর সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে ₹75-এ, অর্থাৎ 75-এর মধ্যে তোমরা পেয়ে যাবে এই টোটাল জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো কিন্তু আপকামিং সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। এবং এখানে তোমাদের যে নাম্বার অফ কোশ্চেন যদি কথা বলি, প্রতি মাসের কিন্তু এখানে 450-এর কাছাকাছি নাম্বার অফ কোশ্চেন কিন্তু রয়েছে। সুতরাং যার যেটা প্রয়োজন রয়েছে, তোমরা ডিসক্রিপশন বক্সে একটা নাম্বার পাবে, সেই নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করে নেবে। নাম্বারটা হচ্ছে এই নাম্বারটি, এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে। ডিসক্রিপশন বক্স বা কমেন্ট সেকশনে দুটোতেই কিন্তু তোমরা লিঙ্ক পেয়ে যাবে হোয়াটসঅ্যাপের নাম্বারে, ঠিক আছে। আর এখানে কিন্তু তোমরা ডেমো পিডিএফও পেয়ে যাবে। আর এনটিপিসি যারা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট আছো তাদের সকলকে বলছি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এটা কিন্তু তোমরা নিয়ে নিতে পারো, কারণ এখানে 5000+ কোশ্চেন রয়েছে। লাস্ট এক্সাম 2020-21-এর 133টা শিফটের সলিউশন বাংলা ভাষায় সুন্দরভাবে রয়েছে। এখানে 300টা পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে, দুটো পিডিএফের মধ্যে তোমরা পেয়ে যাবে। এবং এই কমপ্লিট যে আমাদের 5000+ কোশ্চেন, এইগুলো সবই কিন্তু আমাদের এক্সামের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যেটা কিন্তু কমন এক্সাম হয়েছিল 2020-21-এর গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে, ঠিক আছে, 133টা শিফটে। তো অবশ্যই তোমরা কিন্তু দেখে নিতে পারো, যেহেতু তোমাদের হাতে টাইম রয়েছে। এখানকার কিন্তু কিছু ডিটেল ক্লাসও কিন্তু পেয়ে যাবে, এই চ্যানেলেই রয়েছে, তোমরা একটু প্লেলিস্টটা চেক করে নেবে, ঠিক আছে। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং এই সমস্ত পিডিএফের জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া লিঙ্কে তোমরা ক্লিক করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে এবং 99 টাকা দিয়ে কিন্তু এই এনটিপিসির 5000+ কোশ্চেন কিন্তু তোমরা পেয়ে যাবে। আর জীবনবিজ্ঞান অর্থাৎ বায়োলজির যে সমস্ত কোশ্চেনগুলো লাস্ট 10 ইয়ার্সের আমাদের রেলওয়ে এবং এসএসসির কিছু এক্সামে কিন্তু আসা কোশ্চেনগুলো, এখানে কিন্তু সাবজেক্ট ওয়াইজ সুন্দরভাবে কিন্তু এখানে অ্যারেঞ্জ করা রয়েছে, যেগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ। 70টা পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে। 1250+ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রেলওয়ের, যেগুলো সাবজেক্ট ওয়াইজ বায়োলজির কোশ্চেনগুলো এখানে রাখা রয়েছে, যেটা তোমরা কিন্তু ₹60-তে কিন্তু পেয়ে যাবে, 60 টাকা দিয়ে তোমরা কিন্তু পেয়ে যাবে এটা। এবং টেলিগ্রামের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে তোমরা কিন্তু পেয়ে যাবে, এবং হোয়াটসঅ্যাপ যে নাম্বার রয়েছে এই নাম্বারটা কিন্তু লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্স বা কমেন্ট সেকশনে তোমরা পেয়ে যাবে। এখানে আমাদের যে সমস্ত পিডিএফগুলো রয়েছে সেগুলো এখানে অ্যাভেলেবেল রয়েছে, যার যেটা প্রয়োজন তোমরা নাম্বারে যোগাযোগ করে নেবে। এসএসসি জিডি 2026 যারা টার্গেট করছো তারা 2024-এরটা কমপ্লিট করে নাও, 2025-এরটা খুব তাড়াতাড়ি পাবে। আরপিএফএসআই 2024 যেটা লেটেস্ট পেপার, সেটা তোমরা নিয়ে নিতে পারো, কারণ এখান থেকেও কিন্তু অনেক কোয়েশ্চেন আমরা গ্র্যাজুয়েট লেভেলে কমন পেয়েছি। কারেন্ট অ্যাফেয়ার্স সকলের জন্য গুরুত্বপূর্ণ, এটা কিন্তু কেউ মিস করবে না। নেক্সট আমাদের পরবর্তী যে প্রশ্ন রয়েছে যেটা, আচ্ছা, সলবায় সন্ধি এটা কত সালে স্বাক্ষরিত হয়েছিল? তো সলবায় সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে সাল 1782 খ্রিস্টাব্দে সলবায় সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। পরের কোশ্চেন রয়েছে, গান্ধীজি কত সালে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলেন? তো গান্ধীজি কত সালে অসহযোগ আন্দোলনটা প্রত্যাহার করেছিলেন? আমাদের রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে কত সাল? 1922 সালের যে 12ই ফেব্রুয়ারি, সেই তারিখে কিন্তু গান্ধীজি এই অসহযোগ আন্দোলন কিন্তু প্রত্যাহার করে নিয়েছিলেন, ঠিক আছে। পরের কোশ্চেন, তত্ত্ববোধিনী যে আমাদের যে সভা রয়েছে, ঠিক আছে, তত্ত্ববোধিনী যে সভা রয়েছে সেটা প্রতিষ্ঠা কে করেছিলেন, অর্থাৎ প্রতিষ্ঠাতা কে ছিলেন তত্ত্ববোধিনী সভার? রাইট অ্যান্সার কোনটা হবে? এখানে আমাদের রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা কিন্তু অপশন নাম্বার এ, দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা। তোমরা যারা উত্তর করার চেষ্টা করছো তারা একটু ভিডিওটা পজ করে কিন্তু তোমরা উত্তর করার চেষ্টা করবে, ঠিক আছে। পরের কোশ্চেন, কলকাতায় অনুশীলন সমিতি যে সূচনা করেছিলেন কে করেছিলেন? তো কলকাতায় অনুশীলন সমিতির সূচনা করেছিলেন, তার নাম কি? তো এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে কলকাতার অনুশীলন সমিতি তিনি সূচনা করেছিলেন, তার নাম সতীশ চন্দ্র বসু। পরবর্তী প্রশ্ন আছে, পিটের ভারত শাসন আইন কত সালে এটি প্রণীত হয়েছিল? পিটের ভারত শাসন আইন যেটা কিন্তু কত সাল হবে? এখানে অপশন আমাদের কাছে রয়েছে, যেটা কিন্তু রাইট অ্যান্সার যেটা হবে 1784 সালে কিন্তু পিটের ভারত শাসন আইন এটা কিন্তু প্রণীত হয়। তোমাদের একটা সাজেশন দিচ্ছি, তোমাদের যেটা হচ্ছে তোমরা বলবে সেটা কিন্তু তবেই সেটা ইমপ্লিমেন্ট করা হবে চ্যানেলে। তো এখানে আমরা জানি যে আমরা কিন্তু সমস্ত কোশ্চেন যেগুলো দিয়েছি সবই কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ার বেস্ট কোশ্চেন দিয়েছি। এছাড়া যে সমস্ত সেগুলো ইজি হোক, টাফ হোক, মডারেট হোক, সব ধরনের কোশ্চেনই কিন্তু ছিল। এবার তোমাদের যদি প্রয়োজন হয় যে চ্যাপ্টার ওয়াইজ কোনো সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ ফরম্যাটে কোনো কোশ্চেন যদি তোমাদের পেতে চাও, তাহলে সেটা কিন্তু তোমরা সকলে বলবে। যেমন আমরা যদি বলি হিস্ট্রি থেকে যদি বলি একদম প্রাগৈতিহাসিক যুগ থেকে শুরু করে একদম মডার্ন লেভেল পর্যন্ত সমস্ত প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো একদম ডিটেল সলিউশনের সাথে তোমাদের যদি প্রয়োজন হয়ে থাকে, তাহলে তোমরা কিন্তু সেটা কমেন্ট সেকশনে বলবে। সেটা হিস্ট্রি হতে পারে, জিওগ্রাফি বা যে কোনো সাবজেক্টের হতে পারে, ঠিক আছে। সেটা কিন্তু তোমাদেরকে কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে হবে, তাহলে কিন্তু তোমাদের এই একটা সিরিজ কিন্তু আমরা চালু করতে পারি, কারণ আমাদের চ্যানেলে এখনো পর্যন্ত কোনো রকমের চ্যাপ্টার ওয়াইজ কন্টেন্ট কিন্তু দেওয়া হয়নি, ঠিক আছে। তো চলো আমাদের পরের যে কোয়েশ্চেন আছে সেটাতে যাই।
এখানে রয়েছে মুন্ডা বিদ্রোহের কে নেতৃত্ব দিয়েছিলেন। তো মুন্ডা বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? আমাদের রাইট অ্যান্সার অবশ্যই হয়ে যাবে বিরসা মুন্ডা, তিনি কিন্তু মুন্ডা বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। আচ্ছা, সিধু কানু তিনি কিন্তু ছিলেন, এরা কিন্তু সাঁওতাল বিদ্রোহের নেতা ছিলেন, ঠিক আছে। আচ্ছা, পরের কোশ্চেন, কোন লিপিতে সম্রাট অশোকের শিলা রচিত হয়েছিল? তো সম্রাট অশোকের শিলা রচিত হয়েছিল, এটা কোন লিপিতে পরীক্ষায় কিন্তু জিজ্ঞাসা করা হয়, যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে? মাগধীর যে লিপি রয়েছিল, মাগধীর লিপি, সেটাই কিন্তু এই অশোকের শিলা কিন্তু রচিত হয়েছিল, ঠিক আছে। আর অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেছিল কে? এটাও কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেটা কিন্তু জেমস প্রিন্সেপ তিনি কিন্তু এই অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেছিলেন। সাল কত? সালটা তোমরা সকলে বলবে। পরে কোশ্চেন, ভারত শাসন আইন কত খ্রিস্টাব্দে পার্লামেন্টে পাস হয়েছিল? তো পার্লামেন্টে ভারত শাসন আইন পাস হয়েছিল, এটা কত সালে? অবশ্যই রাইট অ্যান্সার হবে 1858 সালে ভারত শাসন আইন পাস হয়েছিল পার্লামেন্টে। পরের প্রশ্ন, তেলেঙ্গানা আন্দোলন কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল? তেলেঙ্গানা আন্দোলন যেটা কত খ্রিস্টাব্দে হয়েছিল, এটা আমাদের রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে অবশ্যই সাল 1946 সালে কিন্তু তেলেঙ্গানা আন্দোলন যেটা কিন্তু সংগঠিত হয়েছিল। আর তেলেঙ্গানা তো 2014 সালে নতুন রাজ্য হিসাবে স্বীকৃতি পায়, ঠিক আছে, এটা আমরা জানি সেটা। আর এখানে কিন্তু যেটা অন্ধ্রপ্রদেশ রয়েছে তার কিন্তু নতুন যে রাজধানী সেটা হচ্ছে অমরাবতী, এবং তেলেঙ্গানার রাজধানী হচ্ছে বর্তমান হায়দ্রাবাদ। আচ্ছা, কাদের মধ্যে বক্সারের যুদ্ধ সংগঠিত হয়? তো বক্সারের যুদ্ধ সংগঠিত হয়েছিল কাদের মধ্যে? আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে এই যে মীর কাসিম ছিল এবং ইংরেজদের মধ্যে কিন্তু এই বক্সারের যুদ্ধ এখানে কিন্তু হয়েছিল, ঠিক আছে, 1764-তে। পরে কোশ্চেন, আর সিরাজউদ্দৌলার সাথে ইংরেজদের কিন্তু যেটা হয়েছিল সেটা হচ্ছে পলাশির যুদ্ধ, সেটা কিন্তু হয়েছিল, তোমাদের সালটাও জিজ্ঞাসা করা একদম তারিখ সহ, 23শে জুন 1757 সালে। কবুলিয়ত এবং পাট্টা এই প্রথা দুটো প্রবর্তন করেছিলেন কে? গুরুত্বপূর্ণ আছে, কবুলিয়ত এবং পাট্টা প্রথা প্রবর্তন করেছিলেন, তার নাম কি? অবশ্যই কিন্তু মুঘল সম্রাট শেরশাহ, তিনি কিন্তু এই কবুলিয়ত এবং পাট্টা প্রথার প্রবর্তন তিনি করেছিলেন। আচ্ছা, পরের কোশ্চেন, আর এখানে দেখে রাখবে এই যে অপশানগুলো রয়েছে, যেমন শিবাজিকে কিন্তু পার্বত্য মুশিকও বলা হয়ে থাকে, এবং শেরশাহ কিন্তু তিনি অনেক কিছুই তৈরি করেছিলেন, আমরা সকলেই জানি, তিনি জিটি রোড থেকে শুরু করে তাজমহল থেকে শুরু করে সব কিছু তিনি কিন্তু তৈরি করেছিলেন, অনেক কিছু। আকবরও কিন্তু অনেক কিছু তৈরি করেছিলেন, যেমন ফতেপুর সিক্রিতে বুলন্দ দরওয়াজা তৈরি করেছিলেন আকবর, ঠিক আছে। আচ্ছা, ঔরঙ্গজেবকে কিন্তু জিন্দাপীর নামে কিন্তু আমরা চিনি ঔরঙ্গজেবকে, ঠিক আছে। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেনগুলো কিন্তু তোমাদের এক্সামে আসে। আর তোমরা যদি এগুলো তোমরা সাবজেক্ট ওয়াইজ চাও তাহলে কিন্তু একদম ডিটেল সলিউশন কিন্তু আমরা দিতে পারি, সেটা কিন্তু তোমাদেরকে সেটা বলতে হবে যে তোমাদের এটা প্রয়োজন আছে কিনা। পরের কোশ্চেন রয়েছে, হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? তো হিউয়েন সাং তিনি কার রাজত্বকালে ভারতে আসেন? আমাদের রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে, তিনি কিন্তু হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে এসেছিলেন হিউয়েন সাং, এবং ফাহিয়েন এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে। ফাহিয়েনের লেখা ফোকৌকি এবং হিউয়েন সাং এর লেখা হচ্ছে সিইউকি, ঠিক আছে। পরের কোশ্চেন আছে, বেসিনের সন্ধি এটা কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল কাদের মধ্যে? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে বাজিরাও এবং লর্ড ওয়েলেসলির মধ্যে এই বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল, অপশন নাম্বার এ। এখানে কত সালে বেসিনের সন্ধি হয়েছিল? 1802 সালে কিন্তু বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়। পরে কোশ্চেন, ফতেপুর সিক্রি এটা কে প্রতিষ্ঠা করেছিলেন? তো একটু আগেই বলেছিলাম যে সম্রাট আকবর তিনি কিন্তু ফতেপুর সিক্রিতে তিনি যে ইবাদতখানাগুলো তৈরি করেছিলেন, এছাড়া ফতেপুর সিক্রিতে প্রাসাদ তৈরি করেছিলেন, এছাড়া বুলন্দ দরওয়াজা তৈরি করেছিলেন, ফতেপুর সিক্রি যেটা উত্তরপ্রদেশে অবস্থান করছে, এগুলো কিন্তু সবই সম্রাট আকবরে তৈরি করা, ঠিক আছে। পরে কোশ্চেন, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? স্বাধীন ভারতের যেহেতু প্রথম গভর্নর জেনারেল জিজ্ঞাসা করেছে, আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে লর্ড মাউন্টব্যাটেন, তিনি স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল তিনি কিন্তু ছিলেন। পরবর্তী প্রশ্ন আছে, 76-এর মন্বন্তর কত সালে সংগঠিত হয়েছিল? কত সালে চালু হয়েছিল 76-এর মন্বন্তর? আমাদের রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে অবশ্যই আমাদের এখানে, আচ্ছা এখানে ইংরেজিতে যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদের হবে 1770 খ্রিস্টাব্দ, আর যদি বাংলার যেটা হয় সেটা হচ্ছে 1176 বঙ্গাব্দে, ঠিক আছে। 1770 খ্রিস্টাব্দে বা 1176 বঙ্গাব্দে, যেটা কিন্তু আমাদের হয়েছিল 76-এর মন্বন্তর। পরে কোশ্চেন, আজাদ হিন্দ বাহিনী এটা কে প্রতিষ্ঠা করেছিলেন? আজাদ হিন্দ বাহিনী প্রতিষ্ঠা করেছিলেন কে? রাইট অ্যান্সার হয়ে যাবে রাসবিহারী বসু, তিনি কিন্তু আজাদ হিন্দ বাহিনীর প্রতিষ্ঠাতা ছিলেন। পরবর্তী প্রশ্ন আছে, কার উদ্যোগে ইলবার্ট বিল এই আইনটি পাস হয়েছিল? তো ইলবার্ট বিল যেটা কিন্তু পাস হয়েছিল, এটা কার সময়? অবশ্যই রাইট অ্যান্সার হবে লর্ড রিপনের সময় কিন্তু এটা পাস করা হয়েছিল। পরে কোশ্চেন আছে,
প্রার্থনা সমাজ এটা কে প্রতিষ্ঠা করেছিলেন? প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কে? রাইট অ্যান্সার হয়ে যাবে আত্মারাম পাণ্ডুরঙ্গ। তিনি মহারাষ্ট্রে কিন্তু তিনি এই প্রার্থনা সমাজ কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। পরের কোশ্চেন, হিন্দু বিধবা বিবাহ আইন যেটা কিন্তু রয়েছে এটা কত সালে পাস হয়েছিল? হিন্দু বিধবা বিবাহ আইন যেটা কত সালে পাস করা হয়েছিল? রাইট অ্যান্সার হয়ে যাবে 1856 সালে কিন্তু এই বিধবা বিবাহ আইনটি পাস করানো হয়েছিল। এবং এখানে কিন্তু বিদ্যাসাগর কিন্তু এখানে কিন্তু সেটা পাস করতে সহযোগিতা করেছিলেন, সাহায্য করেছিলেন, ঠিক আছে। আর এটা কে করেছিলেন সেই সময় কিন্তু লর্ড ক্যানিং তিনি কিন্তু এটা করেছিলেন। পরের কোশ্চেন আছে, উডের ডেসপ্যাচ এটা কত সালে হয়েছিল? উডের ডেসপ্যাচ এটা কত সালে হয়েছিল? আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে সাল 1854 সালে উডের যে নির্দেশনামা বা ডেসপ্যাচ সেটা কিন্তু এটা এই সালে আমরা দেখতে পাই 1854 সালে। পরের কোশ্চেন, দিন-ই ইলাহি এটা কে প্রবর্তন করেছিলেন? আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে সম্রাট আকবর। তিনি কিন্তু দিন-ই ইলাহি এটি কিন্তু প্রবর্তন করেছিলেন। পরবর্তী প্রশ্ন আছে, হলদিঘাটের যুদ্ধ এটা কত সালে সংঘটিত হয়েছিল? হলদিঘাটের যুদ্ধ যেটা সংঘটিত হয়েছিল সাল 1576 সালে। সাল 1576-এ হলদিঘাটের যুদ্ধ সংঘটিত হয়। পরবর্তী প্রশ্ন, নূরজাহানের আসল নাম কি ছিল? নূরজাহানের আসল নাম যেটা ছিল সেটা কিন্তু রাইট অ্যান্সার হবে মেহরুন্নিসা। মেহরুন্নিসা হচ্ছে নূরজাহানের আসল নাম, ঠিক আছে। এগুলো সব কিন্তু ডব্লিউবিতে কিন্তু এসেছিল এই কোশ্চেনটা। তারিক-ই ফিরোজ শাহী গ্রন্থের রচয়িতা কে ছিলেন? তারিক-ই ফিরোজ শাহী গ্রন্থের রচয়িতা ছিলেন জিয়াউদ্দিন বার্নি। জিয়াউদ্দিন বার্নি আমাদের রাইট অ্যান্সার হবে তারিক-ই ফিরোজ শাহী। পরের কোশ্চেন, কলকাতা মেডিকেল কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন? কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা কে করেছিলেন? রাইট অ্যান্সার আমাদের যেটা হয়ে যাবে অবশ্যই লর্ড উইলিয়াম বেন্টিং। তিনি কিন্তু কলকাতা মেডিকেল কলেজ তিনি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আছে। গুরুত্বপূর্ণ কোশ্চেন। পরের কোশ্চেন, ভারতের প্রথম সংবাদপত্র কবে প্রকাশিত হয়েছিল? এটাও গুরুত্বপূর্ণ রয়েছে। ভারতের প্রথম সংবাদপত্র যেটা কিন্তু প্রকাশিত হয়েছিল সাল 1780-তে। আর ভারতের প্রথম যে সংবাদপত্র সেই সংবাদপত্রের নাম কি রয়েছে? বেঙ্গল গ্যাজেট। কার? হিকির। পরের কোশ্চেন, কোন ব্রিটিশ শাসকের আমলে বঙ্গভঙ্গ হয়েছিল? তো বঙ্গভঙ্গ যখন হয়েছিল সেটা কিন্তু কোন ব্রিটিশ শাসনের সময়কালে হয়েছিল? বঙ্গভঙ্গ সাল কত সাল? এখানে কিন্তু 1905-এর যে বঙ্গভঙ্গ যেটা কিন্তু এখানে কিন্তু শাসকের আমলে যেটা হয়েছিল। তো এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোন শাসকের সময় এখানে বঙ্গভঙ্গ হয়েছিল, যেটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে লর্ড কার্জন। লর্ড কার্জনের সময় কিন্তু বঙ্গভঙ্গ এটা শুরু হয়েছিল সাল 1905-এ, ঠিক আছে। এবং 1911-তে এটা কিন্তু আবার রদ হয়ে গিয়েছিল। এবং তোমরা কমেন্ট সেকশনে জানাবে সেই সময় গভর্নর জেনারেল কে ছিলেন, ঠিক আছে। তো বলেই দিই এখানে কিন্তু তোমাদের সেই সময় কিন্তু গভর্নর জেনারেল ছিলেন লর্ড হার্ডিঞ্জ, ঠিক আছে। পরের কোশ্চেন, 1916 সালের বাল গঙ্গাধর তিলক কোথায় হোম রুল গঠন করেছিলেন? তো হোম রুল গঠন করেছিলেন বাল গঙ্গাধর তিলক, তিনি এখানে কোথায় করেছিলেন? 1916 সালে হোম রুল লীগ, ঠিক আছে। তো আমাদের রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে কোথায় করেছিলেন তিনি কিন্তু করেছিলেন সাল 1916 সালে পুনেতে হোম রুল লীগের গঠন করেছিলেন। কে করেছিলেন? গঙ্গাধর তিলক। পরের কোশ্চেন, মরলে মিন্টো সংস্কার আইন এটা কত সালে হয়েছিল? মরলে মিন্টো সংস্কার আইন এটা কত সালে হয়েছিল? এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে সাল 1909 সালে কিন্তু মরলে মিন্টো সংস্কার আইন কিন্তু এটা হয়েছিল। এবং মন্টেগু চেমস্ফোর্ড সংস্কার আইন এটা কত সালে হয়েছিল? এটাও কিন্তু তোমাদের জিজ্ঞাসা করা হয়। সাল 1919-এ কিন্তু এই মন্টেগু চেমস্ফোর্ড সংস্কার আইন কিন্তু এটা আমরা দেখতে পাই। এই 1919-এ আরও অনেক কিছু ঘটনা ঘটেছিল, যেমন জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ড যেটা পাঞ্জাবের অমৃতসর শহরে হয়েছিল, এছাড়া রাওলাট আইন, ঠিক আছে। এই সমস্ত কিন্তু আমরা 1919-এ দেখতে পাই। পরের কোশ্চেন, হিন্দু প্যাট্রিয়ট যে পত্রিকা ছিল তার সম্পাদক কে ছিলেন? হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? রাইট অ্যান্সার হয়ে যাবে হরিশচন্দ্র মুখোপাধ্যায়। তিনি কিন্তু ছিলেন হিন্দু প্যাট্রিয়টের সম্পাদক। পরের কোশ্চেন আছে, সবই কোশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেটা আমাদের এসএসসি হোক, রেল হোক বা আমাদের রাজ্যের যে কোনো এক্সামের জন্য, ঠিক আছে। অলবেরুনি রচিত গ্রন্থের নাম কি? তো আমাদের এটা রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? অলবেরুনি রচিত গ্রন্থের নাম আমাদের রাইট অ্যান্সার হবে কিতাবুল হিন্দ, যেটা অলবেরুনির লেখা। পরে কোশ্চেন রয়েছে, স্ত্রী শিক্ষা বিস্তারের জনক কাকে বলা হয়ে থাকে? তো স্ত্রী শিক্ষা বিস্তারের জনক বলা হয় কাকে? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলা হয়ে থাকে স্ত্রী শিক্ষা বিস্তারের জনক। পরে কোশ্চেন আছে,
সতীদাহ প্রথা এটি কে নিষিদ্ধ ঘোষণা করেন? সো সতীদাহ প্রথা নিষিদ্ধ ঘোষণা করেছিলেন কে? অপশান রয়েছে চারটে রয়েছে, আমাদের রাইট অ্যান্সার যেটা হবে অবশ্যই লর্ড উইলিয়াম বেন্টিং, তিনি কিন্তু সতীদাহ প্রথা নিষিদ্ধ আইন এটা কিন্তু ঘোষণা করেছিলেন। আর এখানে কিন্তু দেখে নেবে এটা সাল কত সাল, 1829 সালে তিনি কিন্তু এই লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা নিষিদ্ধ ঘোষণা করেছিলেন রাজা রামমোহন রায়ের সহায়তায়। ঠিক আছে, এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। অপশানে তোমাদের রাজা রামমোহন রায়ও থাকতে পারে বা আমাদের এই বেন্টিংও কিন্তু অপশানে থাকতে পারে। পরের কোশ্চেন, বেদে ফিরে যাও অর্থাৎ গো টু ভেদাস, গো টু ভেদাস এই যে ডাকটি, এই যে স্লোগানটি, এটা কে দিয়েছিলেন? গুরুত্বপূর্ণ আছে। তো বেদে ফিরে যাও এই যে স্লোগানটি দিয়েছিলেন গো টু ভেদাস, যেটা কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে। তোমরা অবশ্যই কিন্তু এই কোশ্চেনটা এসএসসি বা রেল দুটোতে কিন্তু দেখতে পাবে। আমাদের রাইট অ্যান্সার যেটা হবে দয়ানন্দ সরস্বতী, তিনি কিন্তু এই স্লোগানটি দিয়েছিলেন। পরে কোশ্চেন আছে, কবে রামকৃষ্ণ মিশন এটা স্থাপিত হয়েছিল? রামকৃষ্ণ মিশন স্থাপিত হয় সাল কত সালে? 1897 সালে রামকৃষ্ণ মিশন এটা কিন্তু স্থাপন করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন আছে, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন কে করেছিলেন? স্যার উইলিয়াম জোন্স 1784 সালে কিন্তু এই এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। সুতরাং আমাদের রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার এ 1784। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো ছিল আমাদের হিস্ট্রি থেকে, যেগুলো টপ 50 এমসিকিউ ফরম্যাটে তোমাদের জন্য নিয়ে আসলাম। তোমাদের জন্য একটা তোমাদের আনার চেষ্টা করছি আমি, সেটা হচ্ছে আমাদের, সেটা তোমরা সামনের যে কোনো এক্সাম দাও সমস্ত এক্সামের জন্য হেল্পফুল হবে। রাজ্যের ক্লার্কশিপ মিসলেনিয়াস বা ডব্লিউবিসিএস থেকে শুরু করে রাজ্যের কেপি কনস্টেবল বা ডব্লিউবি কনস্টেবল বলো, এসআই বলো, গ্রুপ সি গ্রুপ ডি বলো, কেন্দ্র সরকারের এসএসসির এক্সাম বলো, অথবা তোমরা রেলওয়ের এক্সাম বলো, যে কোনো এক্সামের জন্য আমরা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ ফরম্যাটে তৈরি করার কথা ভাবছি। ঠিক আছে, কোশ্চেন রেডি করার কথা ভাবছি। তো তোমরা শুধু বলবে এই ধরনের ক্লাস তোমাদের প্রয়োজন আছে কি না, তাহলে কিন্তু তোমাদের সাবজেক্ট ওয়াইজ, যেমন আমরা যদি বলি ভূগোল থেকে সোলার সিস্টেম রয়েছে বা আমাদের পার্বত্য অঞ্চলগুলো রয়েছে, নদ নদী হিমবাহ সমস্ত বিষয়গুলো আমাদের একদম চ্যাপ্টার অনুযায়ী কিন্তু তোমাদের চ্যাপ্টার ভিত্তিক এখানে অবজেক্টিভ টাইপে কিন্তু তোমাদের কিন্তু নিয়ে আসার চেষ্টা করবো। তো অবশ্যই সেটা তোমাদের প্রয়োজন আছে কিনা সেটা তোমরা জানাবে। ঠিক আছে, সব কিছু তোমাদের উপর নির্ভর করছে, সেটা তোমাদের উপর ছেড়ে দিলাম। কমেন্ট সেকশনে সেটা তোমরা জানাবে। যদি ক্লাস ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে। আর তোমাদের সকলকে বলে রাখি, এই যে দুটো রয়েছে টেলিগ্রাম চ্যানেল, এখানে তোমরা যুক্ত হয়ে যাবে। এখানে তোমরা উইথ সলিউশন পিডিএফটি কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এবং এখানে তোমাদের বলে রাখি, এই যে নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করবে যে কোনো তোমাদের পিডিএফের যদি প্রয়োজন হয়ে থাকে এই যে পিডিএফগুলো রয়েছে এগুলোর মধ্যে। এছাড়া তোমাদের বলে রাখি, কারেন্ট অ্যাফেয়ার্স মে মাসে যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেটা কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। এছাড়া রয়েছে আমাদের এসএসসি জিটি 2025-এর কোশ্চেনগুলো, সেটাও কিন্তু তোমাদের রেডি হচ্ছে, সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি পাবে। এছাড়া রয়েছে যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের এখনো পর্যন্ত বিজ্ঞপ্তি এখনো পর্যন্ত জারি হয়নি, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি গ্রুপ ডি। এটা অনেক দিন পরের একটা কিন্তু বিজ্ঞপ্তি, তার জন্য এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সব কিছু রেডি করে তোমাদের জন্য দারুণভাবে কিন্তু এটা প্রেজেন্ট করা হতে যাচ্ছে। এবং এখান থেকে কিন্তু সাজেশন টাইপের কোশ্চেন তোমাদের ওয়ান লাইনার ফরম্যাটে তোমরা পাবে, যেটা কিন্তু রেডি করা হচ্ছে এবং এখান থেকে প্রশ্ন কিন্তু আসতে বাধ্য। ঠিক আছে, সেটা তোমাদের আগে থেকে বলে দিলাম, সেইভাবে কিন্তু এটা রেডি করা হচ্ছে। তো চলো পরবর্তী ক্লাস নিয়ে, পরবর্তী কোনো নতুন টপিক নিয়ে আমরা চলে আসছি। এগুলো যদি প্রয়োজন হয়ে থাকে তোমরা অবশ্যই কিন্তু ডিসক্রিপশন বক্সের নাম্বার থেকে যোগাযোগ করে নেবে। আর 2025-এ যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের পার মান্থ ₹20 কিন্তু প্রাইস রয়েছে। ঠিক আছে, তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি। ধন্যবাদ।